আমরা আসলে মার্কেটটাকে প্রপারলি জানি না। আমি চুয়েটে একটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছি, বাট ওইটা আমাকে টানে নাই। আমাকে বিজনেস, মার্কেটিং, সেলস এই জিনিসগুলো অনেক টানছে, যার কারণে তারা যদি তাদের বিজনেস গ্রোথ নিয়ে আগাতে চায় তাহলে কোন কোন বিষয়টা ওনারা আসলে ম্যাট্রিক্স হিসেবে বা পয়েন্ট হিসেবে দেখতে পারে। তো আমি দেখলাম যে অলমোস্ট যাদের সাথে কথা বললাম, অলমোস্ট সবার প্রবলেম হচ্ছে যে এই জায়গায়, যে ওরা প্রপার হয়তো মার্কেটটাকে বুঝতেছে না, ওরা প্রপার হয়তো মেসেজটা ডেলিভার করতে পারতেছে না, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ওরা কোনো মেট্রিক্স সেট করতে পারতেছে না। পার্সোনাল ব্র্যান্ডিংয়ের সাথে যদি বিজনেসটাকে অ্যালাইন করা যায় তাহলে ওই বিজনেসকে স্কেল আপ করতে খুবই একটা সময় হয় না। তখন অ্যাকচুয়ালি ফিল করি যে আসলে কোনো একটা বিজনেসের জন্য শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এনাফ না, অনলাইন অফলাইন দুইটার কম্বাইন্ড হইতে হয়। নিজে যদি আমি না জানি এই বিষয়গুলো, তাহলে আমি কোনোভাবেই আমার স্টার্ট আপকে সামনে আগায় নিতে পারবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন পর ক্যামেরার সামনে ভিডিও নিয়ে আবার চলে এলাম। তো আজকে আমি একা আসিনি, আমার সাথে আছেন একজন স্পেশাল গেস্ট সোহেল রানা ভাই। উনি অনেকদিন ধরে স্টার্ট আপ নিয়ে কাজ করছেন, স্মল বিজনেস গ্রোথ নিয়ে কাজ করছেন। ভাইয়ের কাছ থেকে আমরা ভাইয়ের পরিচয়টা একটু শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। শুরুতে আপনার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা। আমার একটা এজেন্সি আছে, প্রসপেক্টস হাইব নাম। সো আমরা ওখান থেকে আউটবাউন্ড মার্কেটিং নিয়ে কাজ করে থাকি মূলত। তো আমাদের মূল বিষয়টা সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন B2B বিজনেসের সাথে আউটবাউন্ড স্ট্র্যাটেজি প্লাস হচ্ছে যে আউটবাউন্ড মার্কেটিং, এই দুইটা জিনিস নিয়েই আমরা ওদের সেলস ডেভেলপমেন্ট যে রিপ্রেজেন্টেটিভগুলো আছে ওদের সাথে আমরা কাজ করে থাকি। তাছাড়া হচ্ছে আমি বেশ কিছুদিন ধরে স্টার্টআপদের সাথে কনসালটেন্সি করা এবং স্টার্টআপরা ওরা কীভাবে বিজনেসে ওদের গ্রোথ নিয়ে আসবে ওই বিষয়টা নিয়েও আমি কনসাল্ট করা ট্রাই করি। তো এই আমার ছোট করে পরিচয়। থ্যাংক ইউ। তো ভাই আপনার কাছে জানতে চাইবো যে আপনার আজকের যে পজিশন বা আজকে আপনি যে পজিশনে আছেন, সো এই পজিশনে আসার জার্নিটা মূলত কীভাবে শুরু হলো, আপনার যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। আচ্ছা, আমার জার্নিটা যদি আমি বলি সেই ক্ষেত্রে একটু ইন্টারেস্টিং, কারণ যে বিষয়টা হয় যে কেউ যখন এজেন্সি ফর্ম করে কিংবা ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যারা আসে, বিষয়টা এমন হয় যে অনেকেরই দেখা যায় অনেক ক্ষেত্রে যে ফ্রিল্যান্সিং দিয়ে হয়তো মানে মার্কেট প্লেসে কাজ করে, ফাইবার হোক বা আপওয়ার্ক হোক বা এই বিষয়গুলোতে কাজ করে হয়তো জার্নিটা স্টার্ট হয়। কিন্তু আমার বিষয়টা একটু অন্যরকম কীরকম, আমি 2017 সালের দিকে হচ্ছে বিভিন্ন কনজিউমার বেসড বিজনেস বা কনজিউমার বেসড সার্ভিস নিয়ে কাজ করার জন্য খুব বেশি ঝুঁকি, এবং ফাইনালি 2017 সালের লাস্টের দিকে এসে কি লাগবে XYZ নামে একটা কনজিউমার বেসড সার্ভিস প্রোডাক্ট স্টার্ট করি, যেখানে আমাদের মূল সার্ভিসটা ছিল, আমি যদি এক কথায় বলি, এস চাল ডাল। সো চাল ডাল যেইভাবে হচ্ছে একটা মানুষের নিত্য প্রয়োজনীয় সকল ধরনের পণ্য প্রোভাইড করে থাকে, হোম ডেলিভারি দেয়। তো আমাদের বিষয়টাও ছিল ওরকম। তো আমরা এই নিত্য প্রয়োজনীয় যত পণ্যগুলো ছিল সেই পণ্যগুলো মানুষের দ্বারগোড়ায় পৌঁছায় দিতাম, এবং আমাদের যে বিষয়টা ছিল যে আমরা উইদিন 1 আওয়ার আমরা ডেলিভারি সার্ভিস হোম ডেলিভারি দিতাম সিলেট শহরের ভিতরেই। এবং ওইটা যখন স্টার্ট করি, অন দ্যাট মোমেন্ট অ্যাকচুয়ালি আমার কাছে নলেজ বলতে তেমন কোনো কিছু ছিল না, ডিজিটাল মার্কেটিং কি কিংবা হচ্ছে আমরা যদি স্টার্ট আপের যে কালচার যে বিষয়টা আছে, কারণ 16-17 সাল থেকে আপনি চিন্তা করেন 2016-17 সালের এখন যেরকম আমরা ওপেন রিসোর্স পাচ্ছি, তখন কিন্তু ওই রকম এত ওপেন রিসোর্স আমরা পাই নাই। তো আমরা যখন স্টার্ট করি অন দ্যাট মোমেন্ট দেখা যাচ্ছে যে স্টার্ট আপ কি, যেমন আমি যদি আপনাকে বলি যে বিজনেস মডেল ক্যানভাস, এই জিনিসটা আমার 2019 সালে এসে সর্বপ্রথম আমি বিজনেস মডেল ক্যানভাসটা কীভাবে প্রপার হতে করতে হয় সেইটার ব্যাপারে আমি ফার্স্ট জানতে পারি, এবং ওইটা অনুযায়ী দেন হচ্ছে যে আমি আমার কাজগুলোকে অর্গানাইজ হতে করতে পারি। কিন্তু এর আগ পর্যন্ত 2017 লাস্ট থেকে 18 পুরাটা আমি যদি বলি, তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম ভুল স্টেপ নেওয়া, বিভিন্ন রকম জিনিস নিয়ে কাজ করছি, বাট প্রপার হতে দেখা যাচ্ছে যে ওইগুলোকে অর্গানাইজড হতে করা বা আমাদের মার্কেটিংয়ের জন্য যে আমরা বিভিন্ন ডিজিটাল মার্কেটিং এজেন্সির সাথে কাজ করতাম, ওদেরকে হ্যান্ড ওভার করে দিতাম। তো ওই কাজগুলা যখন করতে হইতো তখন দেখা যাচ্ছে যে ওদেরকে কী কাজ দিব বা কোন হয়তো ওদের কাছ থেকে কাজগুলা মানে আদায় করে নিব, এইটার ব্যাপারেও প্রপার অ্যাকচুয়ালি নলেজ ছিল না, সত্য কথা বলতে। তো যখন আমি ওইটা স্টার্ট করি অন দ্যাট মোমেন্ট, যেহেতু আমি ফাউন্ডার ছিলাম, তো ফাউন্ডারদের জানেনি যে CEO যদি কেউ হয় চিফ এভরিথিং অফিসারই বলা চলে। সো কাইন্ড অফ ওইটাই আর কি। সো ওই জায়গা থেকেই আমি বিভিন্ন জিনিসগুলোর ব্যাপারে আইডিয়া নেওয়া স্টার্ট করি। অ্যান্ড 2018 সাল পুরাটা যখন যায়, 2019-এর প্রথম দিক থেকে তখন আস্তে আস্তে ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন জিনিসগুলা মানে তখন ফিল করি যে অ্যাকচুয়ালি নিজে যদি আমি না জানি এই বিষয়গুলো, তাহলে আমি কোনোভাবেই আমার স্টার্ট আপকে সামনে আগায় নিতে পারবো না। তো ওইটার থেকেই অ্যাকচুয়ালি আমার ডিজিটাল মার্কেটিংয়ের দিকে জার্নি শুরু। আচ্ছা। সো 2018-র এই লাস্ট থেকেই আমি স্টার্ট করি, এবং 19-এ আমি পুরাটাই বলা চলে
যে আরেকটু বেশি ডিপ লার্নিংয়ে যাওয়া, জানার চেষ্টা করা। অ্যান্ড 2020 সালে তো প্যান্ডামিক যখন আসলো, অন দ্যাট মোমেন্ট দেখা যাচ্ছে যে আরও অনেক কোর্স বা বিভিন্ন যে মেটেরিয়ালগুলো আরও বেশি ওপেন হয়ে গেল এবং ওগুলো থেকে আরও অনেক আমার ডিপ বা অ্যাডভান্স জিনিসগুলো জানার সুযোগ পাইছি এবং চেষ্টা করছি। তো ওইটাই অ্যাকচুয়ালি আমার জার্নি ছিল ওইখান থেকে। তো আমি যার কারণে অনেক সময় বলে থাকি যে আমি হচ্ছে একটা অ্যাক্সিডেন্টাল মার্কেটিয়ার। তো প্রপারলি যদি আমি বলি যে একদম আমি পার্টিকুলারলি ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আসবো, যার কারণে আমি এইটা করছি যে আমি আজকে ফেসবুক মার্কেটিং শিখলাম বা এটা শিখলাম ওইটা শিখলাম, এইভাবে শিখে আসলে আমি আসি নাই। শুরু থেকে কোনো গোল ছিল না ওইভাবে যে আমি মার্কেটার হবো। সো যদি বললেন যে ডিজিটাল মার্কেটিয়ার হওয়ার জন্য বা বিজনেস স্ট্র্যাটেজিস্ট হওয়া বা বিজনেসের স্ট্র্যাটেজি বিল্ড করা বা অন্যদেরকে হেল্প করার যে বিষয়টা, তো এইটাকে আসলে গোল নিয়ে আমি আসি নাই কখনো এই জায়গায়। আমার নিজের বিজনেস ছিল এবং 2019 সাল ফুল জিনিসটাই তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে এজেন্সিগুলো থেকে রিমুভ করে ইন হাউস আস্তে আস্তে করা শুরু করি। মানে তখন দেখা যাচ্ছে যে সিইও হিসেবে অন্য কাজগুলো আছে, পাশাপাশি মার্কেটিং টিমটাকেও নিজের মতো করে গড়ার চেষ্টা করি। তো তখন অ্যাকচুয়ালি ফিল করি যে আসলে কোনো একটা বিজনেসের জন্য শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ে এনাফ না, অনলাইন অফলাইন দুইটার কম্বাইন্ড হইতে হয়। কারণ আপনি যখন কোনো একটা স্টার্ট আপকে ব্র্যান্ডের দিকে নিয়ে যাবেন, তখন কিন্তু আপনাকে একটা স্টোরি বানাইতে হবে। আপনি যে অডিয়েন্সগুলোকে নিয়ে কাজ করার চেষ্টা করবেন, সো সেই অডিয়েন্সগুলো অ্যাকচুয়ালি কোন ওয়েতে আপনার সাথে কানেক্ট হবে, ওই ডটটা কি, সেই ডটটাকে কোন ওয়েতে ফাইন্ড আউট করবেন। তো আমরা যখন স্টার্ট করি তখন আমরা প্রথম 2 মাস শুধু ফুড ডেলিভারি দিয়ে স্টার্ট করছিলাম। সো সিলেট শহরে তখন ফুড পান্ডা ছিল, বাট ওরা তখন এত যে এখন যে এরকমভাবে মানে হাইপ তোলা কিংবা হচ্ছে যে অ্যাগ্রেসিভভাবে কাজ করতেছে ওরকম ছিল না। তো শুধু ফুড পান্ডাই ছিল। তখন আমরা স্টার্ট করি 2018 প্রথম দিকে, মানে 17 লাস্টের দিকে স্টার্ট করছি মূলত। তো 2 মাস আমরা যখন ফুড ডেলিভারি করি তখন আমাদের কাছে ফিল হইলো যে আসলে ফুড ডেলিভারিটা না, আমরা যদি গ্রোসারি দিকে আগাইতে পারি সেই ক্ষেত্রে হয়তো মানুষদের আরও বেশি রেসপন্স পাবে। কারণ তখন আসলে আমাদের ওই এখন যে কালচারটা আছে, আমরা যদি সিলেটের কথাই চিন্তা করি, এখন যে কালচারটা আছে যে অনলাইনে ফুড অর্ডার করে খাবো, সেই বিষয়টা তখন ছিল না। আসলে আমরা প্রথমে চিন্তা করছি যে ফুড ডেলিভারি করতে গেলে আমাদের ওয়েটটা কম, সো এইভাবে আমরা স্টার্ট করে ফেলি। যেহেতু আমাদের ডেলিভারি করতে গেলে ডেলিভারি ম্যানকে খুব বেশি ওয়েট ক্যারি করতে হবে না, সো এই বিষয়গুলো মাথায় নিয়ে আমরা স্টার্ট করছিলাম। তো তারপরে দেখা যাচ্ছে যে একটা সময় আমরা আবার এসে পিভট করার চেষ্টা করি, পিভট করি। তো পিভট করার পরে দেন আমরা গ্রোসারির দিকে আসি এবং ওইটাতে টেস্ট করার পরে আমরা সাকসেস হই, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। তো ওখান থেকে আসলে 2021 এসে আমি আমার স্টার্ট আপ থেকে লিভ নেই। আমি আমার যে শেয়ারটা ছিল সেই শেয়ারটা আমি সেল করে দিই। অ্যান্ড তারপরে 2021 মাঝামাঝি সময় থেকে বিভিন্ন কোম্পানিগুলোর সাথে কাজ করি বলতে কীরকম, আমি তখন আসলে ফ্রিতেই কনসাল্ট করার চেষ্টা করতাম 2021 ফার্স্ট থেকেই। তো অনেকের কাছে যখন বিজনেস গ্রোথ কনসালটেন্সি, হ্যাঁ, মনে করেন আমি আমার 2018, 19 এবং 20 3 বছরে আমি যেই কাজগুলো করছি বা বিভিন্ন জিনিসগুলা, ওইটার আদলে দেখা যাচ্ছে 2021 সালের প্রথম থেকে আমি অনেকের সাথে ফ্রিতেই কথা বলতাম, সত্য কথা বলতে। যে বিজনেসে ওরা যেটা করতেছে, কাজ করতে গিয়ে কী কী ধরনের ভুল করতেছে বা আমি যে ভুলগুলো করছি, অ্যাকচুয়ালি আমি যেটা করতাম যে আমার যে ভুলগুলো আছে সেগুলি আমি শেয়ার করার চেষ্টা করতাম। তো এইভাবে অ্যাকচুয়ালি জার্নিটা স্টার্ট। বাট একটা সময় যাওয়ার পরে দেখতেছি যে যাদের সাথে কথা বলতেছি ওরা আবার অন্যদেরকে বলতেছে যে হ্যাঁ ভাইয়ের সাথে কথা বলে আমি এই জিনিসটা জানতে পারছি, আমার এই ভুলগুলো আমি সলভ করছি, কিন্তু এইগুলো যে পে করবে বা ইয়ে করবে বা পেমেন্ট নিব ওইটা আমার মাথায় ছিল না, বা আমি ওইটা মাথায় নিয়ে কখনো শুরুও করি নাই। তো মূলত কাজটা ছিল কি যে ওনাদের বিজনেসের স্ট্র্যাটেজিতে কোন কোন ভুল আছে কিনা বা ওই প্রবলেমটা ফাইন্ড আউট করে তাদের সলিউশন করে দেওয়া, এরকম বলা চলে এরকমই। যেমন প্রথমে কথা হতো কীরকম যে ভাই আপনি তো এই জিনিসটা নিয়ে কাজ করতেছেন বা একটা বিজনেসকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত নিয়ে আসছেন, তো আমরা এইভাবে কাজ করতেছি, কিছু জিনিস প্রবলেম ফেস করতেছি, তাহলে কি করা যায় একটু বলেন। তো আমি এরকমভাবে যখন প্রথমে 5-7 জন 8 জনের সাথে কথা বললাম, তখন কিছু কিছু জায়গায় কমন কিছু পয়েন্ট পাইলাম যে মানুষজনের প্রবলেমটা কোন জায়গায়, পেইন পয়েন্টের জায়গাটা কোথায়। তো মোস্ট ইম্পর্টেন্টলি যেটা দেখলাম যে আমরা আসলে মার্কেটটাকে প্রপারলি জানি না। যে আমরা তো বিজনেসে আসছি, কিন্তু বিজনেসে যে আসলাম, বিজনেসে আসার পরে আমি বিজনেসটা আসলে কোন মার্কেটে সেল করবো, হোয়াট এভার, আমার একটা প্রোডাক্ট হইতে পারে, সার্ভিস হইতে পারে, যেটাই হোক না কেন, কিন্তু এটা আমরা সেল করবো কোথায়, আমাদের মার্কেটটা কে, বা ওই মার্কেট আমাদের টার্গেট অডিয়েন্সটা কারা, আমরা তাদের কাছে। দেন আমরা ওইটাও দেখলাম যে এইটাও জানতেছে না অনেকে, যে আমি তো মার্কেটটা অনেকে জানে, কিছু কিছু ক্ষেত্রে দেখলাম যে মার্কেটের ব্যাপারে আইডিয়া আছে বাট প্রপার আইডিয়া নাই, আরও ডিপ অ্যানালাইসিসের দরকার ছিল, ওই ডিপ অ্যানালাইসিসটা নাই, বা অডিয়েন্সের সাইকোলজি, হ্যাঁ এইটা তো খুবই ইম্পর্টেন্ট। যে আইডিয়াল কাস্টমার যখন আমরা বিল্ড করি তখন যে সাইকোলজি কতটা ইম্পর্টেন্ট এইটাই অনেকের কাছে জানা নাই। কেন জানা নাই, এটার পিছনে যেই কারণটা খুঁজে পাইলাম যে মানুষজন মেসেজটা কী দিবে,
বা ওর কোন ভয়েস টুনে অ্যাকচুয়ালি কাস্টমার বা অডিয়েন্সদের সাথে কানেক্ট করবে, এইটা অনেকের জানা নেই। জানো সো এইটা যখন দেখতে পাইলাম তখন বুঝতে পারলাম যে আসলে প্রবলেমটা কোন জায়গায়। অনেকের হচ্ছে মার্কেট জানে না, আর যারা প্রপারলি মার্কেট জানে না তারা জানে না কীভাবে মেসেজও দিবে, মানে কীভাবে কাস্টমারের সাথে কানেক্ট করবে এটার ব্যাপারেও তারা ভালোভাবে জানে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। অ্যান্ড এইটাও দেখলাম যে ওরা আসলে এই দুটা জিনিস জানে না বলে ওদের গোলটা কী অ্যাকচুয়ালি, বিজনেসের গোলটা কী হওয়া উচিত। আমি যদি প্রপার হয়তো মার্কেটটাই আমি না জানি, আমি যদি না জানি যে আমি অ্যাকচুয়ালি কী ডেলিভার করতেছি, তাহলে আমার তো কোনো গোল থাকবে না প্রপার, আমার তো কোনো একটা স্পেসিফিক মেট্রিক্স থাকবে না, স্পেসিফিক কেপিআই থাকবে না। তো আমি দেখলাম যে অলমোস্ট যাদের সাথে কথা বললাম অলমোস্ট সবার প্রবলেম হচ্ছে যে এই জায়গায়, যে ওরা প্রপার হয়তো মার্কেটটাকে বুঝতেছে না, ওরা প্রপার হয়তো মেসেজটা ডেলিভার করতে পারতেছে না, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ওরা কোনো মেট্রিক্স সেট করতে পারতেছে না যে আমি যে বিজনেসটা গ্রো করবো সামনের দিকে আগায় নেব, কোন হয়তো আমি আগায় নেব, আমার আগানোর মডেলটা কী হবে, বা আমি কি চাচ্ছি, আমার অ্যাকচুয়াল চাওয়াটা কী। সো এইটা যখন দেখলাম তখন এরপরে আমি স্টার্ট করলাম কি যে ওকে ফাইন, এরপরে যারা আসে তাদেরকে আমি আমার মতো করে আমার নিজের একটা ফর্মুলা বিল্ড করলাম, 3M ফর্মুলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো 3M ফর্মুলাটা কি? 3M ফর্মুলাটা হচ্ছে ফার্স্ট টাইম মানে হচ্ছে যে মার্কেট মিনস দেখেন এখন মার্কেট জাস্ট আমি বেশি লং করতেছি না। মার্কেট মানে যেটা বললাম যে আমরা কাদের কাছে সেল করব। সো আমরা কাদের কাছে সেল করবো এটা যদি আমরা প্রপারতে না জানি, দেখেন আমরা যেটা ভুল করি, স্টার্ট আপ যখন কেউ ফর্ম করে, হয়তো আবার আমি যদি এজেন্সি লাইফের কথাও চিন্তা করি, এজেন্সি তো কেউ আসার পরে অনেকে মনে করে থাকে কি যে আমি ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের সার্ভিস প্রোভাইড করবো, তার মানে সবাই আমার কাস্টমার, কিন্তু এটা কিন্তু পসিবল না, আপনি তো সবাইকে ডেলিভার করতে পারবেন না। যার কারণে এখানে আমাদের কিছু জিনিসকে আবার ব্রেকডাউন করতে হয়। আমাদের টেম একটা জিনিস বলে যেটা হচ্ছে টোটাল অ্যাড্রেসেবল মার্কেট, এবং আরেকটা হচ্ছে গিয়ে SAM বলে, বা আমরা SOMও বলি অনেক সময়, যে আমরা সার্ভিস অ্যাচিভেবল অথবা হচ্ছে যে আপনার অবটেইনেবল মার্কেট, কতটুকু আমরা অবটেইন করতে পারবো, আমরা অ্যাচিভ করতে পারবো। সো এই টেম আর সেম বা সোম আমরা যেটাই বলি না কেন, এইটা দেখা যাচ্ছে যখন যদি আমরা বুঝতে পারি তখন কিন্তু আমরা নিশ হইতে পারি বা আরেকটু নেরো করতে পারি। তো এইটা দেখলাম যে অনেকের মধ্যে নাই। তারপরে এইটা যখন আমরা নেরো করতে পারি তখন কিন্তু আমরা স্পেসিফিক নিশে চলে আসতেছি, ফিল্টার হয়ে যাচ্ছে যে আমরা কার জন্য করতেছি। আর যখন আমরা পাবো যে আমরা কার জন্য করতেছি, লেটসে ধরেন আমি আপনার সাথে কথা বললাম, আপনি বললেন যে ভাই আমি ব্র্যান্ডিং নিয়ে কাজ করি, ফাইন, ব্র্যান্ডিং নিয়ে কাজ করেন, তাহলে ব্র্যান্ডিংয়ের সলিউশন আপনি কাকে দেন? বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিতে ব্র্যান্ডিং হতে পারে, কিন্তু আপনি মনে করেন আজকে চিন্তা করলেন Web3 নিয়ে, কালকে আবার চিন্তা করলেন আপনি হচ্ছে যে একটা ফুড ডেলিভারি কোম্পানি নিয়ে, পরশু আপনি চিন্তা করলেন হচ্ছে যে একটা সাস কোম্পানি নিয়ে যারা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার প্রবলেমের সলিউশন দিবে ওদের সফটওয়্যারের থ্রুতে। তার মানে 3 দিনে 3টা ডিফারেন্ট কাইন্ড অফ জিনিস কিন্তু আপনি চিন্তা করতেছেন। তাহলে এই যে 3টা ডিফারেন্ট নিশ বা 3টা ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, এগুলোর ব্যাপারে কি আপনার ডিপ নলেজ আছে? ওই ইন্ডাস্ট্রির মানুষজন যারা আছে তাদের সাইকোলজিটা কি, বা আপনি যে ব্র্যান্ডিংটা করবেন আপনার ব্র্যান্ডের ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট কিন্তু একটা মেসেজ দিবে। ঠিক আছে, মনে করেন আপনি আমার জন্য একটা কিছু করবেন, আমার এজেন্সির জন্য যদি হয় বা আমার পার্সোনাল জন্য আপনি করলেন, তাহলে আমি যদি ইন্টেনশন থাকে যে আমি স্টার্ট আপগুলোকে কনসাল্ট করবো, সেটার জন্য হচ্ছে যে আমি করতেছি, মানে আমার ব্র্যান্ডিংটা দাঁড় করাবো এবং আমার এই ব্র্যান্ডিংয়ের একটা টোনালিটি তো আমার লাগবে। তাহলে এই টোনালিটিটা জানার জন্য আপনাকে তো আগে জানতে হবে যে পার্সোনাল ব্র্যান্ডিং যারা করে বা যারা পার্সোনালি কাজ করে, কনসালটেন্ট যারা আছে ওরা অ্যাকচুয়ালি কোন মার্কেটটা নিয়ে কাজ করতেছে। আপনি যদি আমার অডিয়েন্সের ব্যাপারে ডিপ না জানেন, আপনি কি প্রপার কোনো ব্র্যান্ডিংয়ের ওই জায়গাটা নিয়ে আসতে পারবেন, ডিপে যেতে পারবেন? না, এটা সম্ভব পারবেন না। তো এইটা দেখলাম যে অনেকের মধ্যে সমস্যা, এবং এইটা সমস্যা হওয়ার কারণে মেসেজটা প্রপারলি দিতে পারতেছে না। আমি তার সাইকোলজিটাই তো বুঝতেছি না, মার্কেটের সাইকোলজিটা কি। মনে করেন আমার বাজেট আছে 1 লাখ টাকা, আমি একটা বাইক কিনবো। এখন আপনি যদি আমার সামনে বারবার রয়্যাল এনফিল্ড বলেন কিংবা হচ্ছে R15 বলেন বা জিক্সার বলেন, এরকম বাইকগুলো দিলেন, কিন্তু আমার সর্বোচ্চ বাজেট হচ্ছে 1 লাখ টাকা, নিতে পারবেন না, আমি তো ওটা কিনতে পারবো না, তাই না? তো আমার বুঝতে হবে যে আমি কোন সেগমেন্টে পড়তেছি। আমার হয়তো সারা মাসে ইনকাম 20,000 টাকা, আমার 1 লাখ টাকা দিয়ে বাইকটা কিনা, আমি হয়তো বাইক একসাথে কিনতে পারবো না, আমি কিস্তিতে কিনবো। তাহলে আমার মাইন্ডসেটটা কি, আমার সাইকোলজিটা কি, আমার ডে টু ডে লাইফের চ্যালেঞ্জগুলো কি, এইটা যদি মনে করেন যে আপনি জানেন, তাহলে কিন্তু আপনি আমাকে একটা প্রপার মেসেজ দিতে পারবেন। তার মানে আমার হচ্ছে সেকেন্ড এম চলে আসলো। আর থার্ড এম হচ্ছে যে আমি যে মার্কেটটাকে আইডেন্টিফাই করলাম, মার্কেট আইডেন্টিফাই করে আমি মার্কেটিং স্টার্ট করলাম, মার্কেটিং স্টার্ট করার জন্য আমি যে মেসেজগুলো রেডি করলাম, এই মেসেজগুলো ডেলিভার করার জন্য বিভিন্ন চ্যানেলের থ্রুতে আমি ডেলিভার করা স্টার্ট করলাম। তাহলে এই যে চ্যানেলগুলোতে আমি ডেলিভার করতেছি, ওইখান থেকে আমি রিটার্নটা কি আশা করতেছি, ওইখান থেকে অ্যাকচুয়ালি আমি কি পাবো, আমার KPI কি বা আমার গোল কি বা আমার ম্যাট্রিক্সটা কি,
সবসময় তো মনে করেন যে রেজাল্ট বলতে আমরা শুধুমাত্র যেমন এখানে ম্যাট্রিক্সে দুইটা আবার জিনিস আছে, একটা হচ্ছে ভ্যানিটি ম্যাট্রিক্স আর একটা হচ্ছে যে আপনার অ্যাকশনেবল ম্যাট্রিক্স। অ্যাকশনেবল ম্যাট্রিক্স মিনস যেখানে আমাদের ফাইন্যান্সিয়াল একটা পেপার সেপার থাকে, কিংবা যেমন কতজন মনে করেন যে আমাদের ওয়েবসাইটে আসলো, তারপর ওইখান থেকে কতজন অর্ডার করলো কিংবা কতজন ক্লিক করলো, কতজন আমার এখানে অন্ততপক্ষে লিড দিল, আই মিন ওদের ইমেল বা মোবাইল নাম্বারটা দিল, যাতে ওর সাথে পরবর্তীতে আমাদের সেলস টিম কথা বলতে পারে। আচ্ছা। আর ভ্যানিটি ম্যাট্রিক্স যদি আমি বলি, যেটা মনে করেন যে আসলে ব্র্যান্ড পারপাসে ওকে, বাট সেলস বা ইয়েতে ওই রকমভাবে ডিরেক্টলি ইম্প্যাক্ট করে না। যেমন আমার একটা ভিডিও কন্টেন্ট হয়তো আপনি বানাইলেন বাইক নিয়ে, এবং এই ভিডিও কন্টেন্টের যে বাইকটা আছে ওইটার ভিডিও কন্টেন্টের ইমপ্রেশন হয়তো 1 লাখ মানুষের কাছে গেছে, 2 লাখ 5 লাখ মানুষের কাছে গেছে, সো এটা আপনার কাছে শুনতে ভালো লাগবে, কিন্তু কতজন কিনলো এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল জিনিস। এখন আপনার ম্যাট্রিক্স কিন্তু সেট করতে হবে দুইটা জায়গাতে, ব্র্যান্ডিংও আবার হচ্ছে যে আপনার সেলসও, ঠিক আছে। তো এইটা যখন আমি ফ্রেমওয়ার্কটা দাঁড় করাইলাম এবং এরপরে যখন কারোর সাথে কথা বলতে লাগলাম, তখন দেখা যাচ্ছে যে মানুষজন বলতেছে ভাই তাহলে আমরা স্টার্ট করি ইয়ে থেকে, মানে এইটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় এবং রেজাল্ট কীভাবে নিয়ে আসা যায়, ওইটা তাহলে কীভাবে আমরা করতে পারি। আপনার সাথে আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলে তো এটা সলভ হবে না। আচ্ছা আচ্ছা, তো লং টার্মে আমরা কীভাবে করতে পারি, অন দ্যাট মোমেন্ট বুঝতে পারলাম যে এটা আসলে সেলেবল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তখন অ্যাকচুয়ালি আমি বাংলাদেশ থেকেই স্টার্ট করি, দেন আস্তে আস্তে আমি আমার যে কোফাউন্ডার আছে, আমার কোফাউন্ডারের সাথে পরবর্তীতে আমরা বাইরে স্টার্ট করি। অ্যান্ড রাইট নাও আমি বাংলাদেশে আসলে ওরকমভাবে আর সার্ভিস দিই না, বাংলাদেশে মনে হয় 6-7 মাসের মতো সার্ভিস দিয়েছিলাম। তো আমরা 2022 থেকে বলতে গেলে 22-23 2টা বছর এবং 24 অলমোস্ট ডান, গত 3 বছর ধরে আমরা বাইরেই টার্গেট করে কাজ করতেছি। কোন দেশে এখন পর্যন্ত বেশি আমাদের সবচেয়ে বেশি ইউএসএতেই ক্লায়েন্ট অ্যান্ড ইউরোপে আছে, সো এই দুটাই বেশি। পাশাপাশি আমাদের অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকেও মোটামুটি একটা অডিয়েন্স বেসমেন্ট আছে। আচ্ছা, সো এইভাবেই চলতেছে, বুঝতে পারছি। এই হলো আমার জার্নি বলতে গেলে আর কি। থ্যাংক ইউ সো মাচ। সো এখন আমি কিছু জিনিস জানতে চাইবো, যেটা হচ্ছে যে যারা স্টার্ট আপ নিয়ে এখন কাজ করছে বা স্মল বিজনেস নিয়ে এখন যারা শুরু করছে, অনেক জিনিস কাজ করছে, সো তারা যদি তাদের বিজনেস গ্রোথ নিয়ে আগাতে চায় তাহলে কোন কোন বিষয়টা ওনারা আসলে ম্যাট্রিক্স হিসেবে বা পয়েন্ট হিসেবে দেখতে পারে? আচ্ছা, সো এখানে দেখেন আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন জায়গায় আছি, আমাদের অবস্থানটা বুঝতে হবে। এখন মনে করেন আমি নতুন একটা কিছু স্টার্ট করতেছি, তখন আমাকে চিন্তা করতে হবে একরকম। আবার মনে করেন যে আপনি অনেক দিন ধরে আসেন, বাট কোনো একটা জায়গায় হয়তো কি আপনি স্টাক হয়ে আছেন, আপনি সামনে গ্রোথ করতে চাচ্ছেন, স্কেল করার জায়গা এখন আপনার। সো আপনার জন্য যেরকম হবে, আবার যে নতুন স্টার্ট করছে তার জন্য কিন্তু সেম হবে না। আমাদের যে প্রবলেমটা হয়, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যখন কোনো একটা বিজনেস স্টার্ট করি, অনেক ক্ষেত্রে দেখা যায় এমন হয় যে আমি অমুক বিজনেস করতেছে এবং ভালো করতেছে, এত টাকা কামাচ্ছে, যার কারণে আমি আসলাম। এই ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রির কথা আপনি চিন্তা করেন, অমুক ফ্রিল্যান্সিং করে এত টাকা কামায় ফেলছে, যার কারণে আমিও ডিজিটাল মার্কেটিং স্টার্ট করি। ঠিক আছে, কিন্তু আমি কি জানি আমার স্কিলটা কোন জায়গায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমাকে জানতে হবে। সেম আমি যদি প্রোডাক্টের কথা বলি, আপনি একটা D2C ব্র্যান্ডের কথা বলেন কিংবা একটা ই-কমার্স মার্কেট প্লেসের থ্রুতে আপনি সেল করেন, হোয়াট এভার, যেটার থ্রুতেই আপনি বিজনেস করেন না কেন, আপনাকে আগে আপনার অবস্থানটা বুঝতে হবে, তারপর আপনাকে কিন্তু সেট করতে হবে যে আপনি কি একদম ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে স্টার্ট করবেন, আপনি কোন মোডে আছে এখন, আপনার অবস্থানটা এখন কোন জায়গায় আছে। আপনার যদি এক্সিস্টিং কাস্টমার থাকে সেই ক্ষেত্রে হচ্ছে একরকমভাবে আপনি চিন্তা করবেন। অন দ্য আদার হ্যান্ড আপনার যখন এক্সিস্টিং কিছু নাই, নতুনভাবে স্টার্ট করবেন, তখন কিন্তু অন্যরকমভাবে আপনাকে আগে মার্কেটে নিজের অবস্থানটা জানান দিতে হবে। আস্তে আস্তে আপনার স্টেপ বাই স্টেপ KPI সেট করতে হবে, ম্যাট্রিক্স সেট করতে হবে, দেন আপনাকে সেলসের দিকে আগাইতে হবে। যেটা হচ্ছে আমরা ভুল করি, আমরা মনে করে থাকি যে আজকে স্টার্ট করছি, আগামী মাসের ভিতরে আমার সেলস আসা লাগবে। আচ্ছা আচ্ছা, সো এটা কিন্তু আমাদের জন্য একটা বাজে দিক। হ্যাঁ, ওইটা আর কি। তাহলে লং টার্ম ভিশন নিয়ে কাজ করতে হবে ডেফিনেটলি, কারণ আমরা যদি লং টার্ম ভিশন না নেই, সেই ক্ষেত্রে বিজনেস আপনি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে করেন কিংবা সার্ভিস নিয়ে করেন, ডিজিটাল মার্কেটিংয়ের কোনো একটা ডিজিটাল সার্ভিসই প্রোভাইড করেন, যেমন আপনি মনে করেন ব্র্যান্ডিং বা ভিডিও এডিটিং, গ্রাফিক্স, এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছেন। তো এখন আপনি মনে করেন আজকে স্টার্ট করছেন, আপনার হয়তো পার্সোনাল পরিচিতি থাকতে পারে বা পার্সোনাল পরিচিতি থেকে আপনি কিছু কাজ পাইতে পারেন, কিন্তু আপনি মনে করেন মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট ওপেন করলেন আজকে, তো আজকে ওপেন করে যদি আপনি মনে করেন 1 সপ্তাহ পরে আমার কেন কাজ আসলো না, আমি ছেড়ে দিই, এটা তো হয় না আসলে। এরকমভাবে আপনাকে তো টাইম দিতে হবে, টাইম দিয়ে সেখান থেকে দেখতে হবে যে আপনার রিটার্ন কীরকম। আর ভাই স্টার্ট আপ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমার যে জিনিসটা মনে হয় যে আসলে মানে লং টার্ম ভিশনে যদি কাজ করতে হয় তাহলে ফাইন্যান্সিয়াল বাজেটটা অবশ্যই থাকতে হবে। এইটা তো মাস্ট। আমাদের একটা মিথ আছে, আমরা অনেক সময় মনে করে থাকি অনলাইনে বিজনেস করতে টাকা লাগে না, তো এইটা হচ্ছে যে খুবই মানে কি বলবো, রং আন্ডারস্ট্যান্ডিং। কারণ আমি নিজে যখন স্টার্ট করছি তখন আমি অনেকের কাছে শুনছি যে স্টার্ট আপ শুরু করতে ওরকমভাবে টাকা লাগে না, এই না সেই না, বাট যখন আমরা স্টার্ট করছি, স্টার্ট করার পরে পদে পদে আমরা এটাকে মানে টের পাইছি যে কেন আমরা আসলে গ্রো করতে পারতেছি না। ইনভেস্টমেন্ট ছাড়া কিংবা হচ্ছে নিজের পকেট থেকে হোক, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে হোক কিংবা ইনভেস্টরের কাছ থেকে টাকা হোক, বিজনেস করতে গেলে আমাদের টাকা লাগবে। সেম থিং হচ্ছে আমরা যখন ইয়েতে আসবো, এই স্কিল ডেভেলপমেন্টের কথা, যখন আমরা যদি সার্ভিস সেলের কথা চিন্তা করি, মনে করেন আপনি সার্ভিস সেল করতে চান,
আপনাকে তো আগে জানতে হবে কিভাবে এডিট করতে হয়, ভিডিও হোক কিংবা হচ্ছে ফটো হোক, স্ট্যাটিক ইমেজ হোক, ডেফিনেটলি সো যেটাই হোক আপনাকে আগে শিখতে হবে। তো এবং শেখার জন্য আপনাকে টাইম দিতে হবে, কারো না কারো কাছ থেকে আপনাকে মেন্টরশিপ নিতেই হবে। সো এইটার জন্য আপনাকে কিন্তু ইনভেস্ট করতেই হবে। তো এই ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে যদি বলি, এখানে আসলে ফাইন্যান্সিয়াল বাজেট থেকে আরও ইম্পর্টেন্ট যে ইনভেস্টমেন্টটা হয় সেটা হচ্ছে যে সময়। এক্স্যাক্টলি, কারণ সময় হচ্ছে লাইফের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আপনি টাকা দিয়ে মেজার করা যায়। সো স্কিল ডেভেলপমেন্টের সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে আমি কতটুকু সময় আমার স্কিলের পেছনে দিলাম। এটা না দিলে আসলে অনেকের স্কিল ডেভেলপমেন্টে ওই যে মাঝে মধ্যে দেখা যায় যে গ্রাফিক ডিজাইন বলেন, ভিডিও এডিটিং বলেন, 3 মাসেই আসলে শিখেই যে লাখ লাখ টাকা ঘরে বসে আয় করা যাবে। সো এটা একটা রং আন্ডারস্ট্যান্ডিং আমাদের সমাজে, এটা অনেকেই আসলে প্রচার করে। বাট আমি মনে করি যে আসলে একটা স্কিল যদি প্রপারলি কেউ শিখতে চায় তাহলে অ্যাটলিস্ট 6 মাস থেকে 1 বছর শিখতেই সময় লাগবে। দেন হচ্ছে যে আরও 1 বছর প্র্যাকটিস করতে হবে। দেন হচ্ছে গিয়ে 1-2 বছর পরে কাজ করতে করতে দেন গিয়ে একটা জায়গায় পৌঁছানো যাবে আর কি। এক্স্যাক্টলি, দেখেন বিষয়টা হয়েছে কি যে আপনি যেমন 6 মাস 1 বছরের কথা বললেন, 6 মাস 1 বছরে আপনি যদি আপনার পার্টিকুলার জায়গাটার কথা বলি যে এডিটিং বা এটাতে টুলসের অনেকগুলো ব্যাপার আছে। সো আপনি হয়তো টুলসের নলেজটা জানলেন, কিন্তু আপনাকে সাইকোলজি বুঝতে হবে। এন্ড অফ দ্য ডে আপনি কোনো না কোনো একটা পার্সনের কাছেই তো সেল করবেন, কোনো না কোনো একটা হিউম্যান বা মানুষের কাছে সেল করবেন। তো ওই মানুষটার সাইকোলজিটা কি সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে অবশ্যই। আপনি যদি আপনার ডিজাইন কিংবা আপনার এডিটিং এর মাধ্যমে ওইটাকে ফুটিয়ে না তুলতে পারেন, তাহলে তো আপনার এডিটিং বা আপনার ইমেজ কোনো রেজাল্ট নিয়ে আসবে। শুধু কালার দেওয়া বা আমি বিভিন্ন রকম এলিমেন্টস অ্যাড করতে পারি, এটার নাম তো জিনিস না। হ্যাঁ, যে ভিডিও এডিটিংও যদি আমি বলি, এই না যে শুধু আমি ভিডিওটা কাট অ্যান্ড জোড়া দিয়ে আমি ভিডিওটা বানিয়ে দিলাম, এরকম না। ক্লিপগুলোকে একসাথে করলেই যে ভিডিও হয়ে যায়, বিষয় একটা স্টোরি টেলিং। এক্স্যাক্টলি, ওইটাই, এটা হচ্ছে যে ইম্পর্টেন্ট। কোন কথার সাথে কোন এলিমেন্টটা দিলে আমার ভিজুয়ালাইজেশনটা সুন্দর হবে, ওইটাও কিন্তু ওইটা বুঝতে হলে কিন্তু অনেক অ্যানালাইসিস করতে হয়, স্টাডি করতে হয়, অনেক সময় দিতে হয়। এটার জন্য যেমন আপনাকে দেখতে হবে যে প্রত্যেক দিন আমাদের ট্রেন্ডটা কিন্তু আমরা এমন একটা জামানায় বর্তমানে আছি, দেখেন আমাদের কিন্তু সব কিছু ফাস্ট র্যাপিড চেঞ্জ হচ্ছে। দেখুন এআই গত 1-1.5 বছরে কোন জায়গায় চলে আসছে। সো অনেক কিছুই আছে, যেমন আপনাদেরও যদি অনেক কিছু বলি, অনেক কিছুই আছে এখন এর থ্রুতে আপনি আরও ফাস্ট কাজ করতে পারতেছেন। যেটা আপনার করতে 3 দিন লাগতো সেটা হয়তো আপনি এখন 1 দিনে করতে পারতেছেন। ঠিক আছে, আমরা যদি আমাদের ইন্ডাস্ট্রির কথাও বলি, মনে করেন একটা ক্লায়েন্টের জন্য আমরা নতুনভাবে স্টার্ট করব, একটা স্ট্র্যাটেজি বিল্ড করব। সো ওর কম্পিটিটর যারা আছে না আছে ওদের ব্যাপারে আগে আমাদের রিসার্চ করতে যে পরিমাণ সময় লাগতো, এর থেকে অনেক কম সময় কিন্তু এখন আমরা ওইগুলো ফাইন্ড আউট করে ফেলতে পারি। দেন আমরা আমাদের মতো করে একটা বেসিক একটা ফান্ডামেন্টাল আইডিয়া কিন্তু প্রথমে ওর কাছ থেকে একটা আউটলাইন নিতেই পারি আমরা। আমাদের তো জায়গা থেকে আমরা কোনটা ওয়ার্ক করে না কাজ করতে করতে সেটা তো আমাদের হয়েছেই। পাশাপাশি এবং আমাদের ওইটাকে যখন আমরা ওইখানে বলতেছি, প্লাস ওর যে নলেজ আছে, দুটা থেকে কিন্তু আমরা প্রপারতে একটা কিছু বিল্ড করতেই পারি। কারণ এই থেকে কিন্তু আমরা হেল্প নিলে তখন আমার অলওয়েজ যে আমার মাথা মনে করেন যে ফুল অফ আইডিয়াস থাকে এমন না, অনেক সময় মাথা ব্ল্যাঙ্ক থাকেই। তখন অন দ্যাট মোমেন্ট কী করবেন আপনি? আপনাকে কিন্তু এই যে যুগের সাথে সাথে তাল মিলিয়ে স্কিল ডেভেলপ করতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে আপনার লার্নিংয়ের মধ্যে। জি। তো ভাই আমি যদি আরেকটা বিষয়ে একটু কথা বলি, যেমন ওই যে আপনি যেটা বললেন যে স্মল বিজনেস যারা আছে বা স্টার্ট আপ যারা আছে, তারা যদি তাদের বিজনেসকে গ্রোথ করতে চায় বা স্কেল আপ করতে চায়, তাহলে এখানে আমি মনে করি যে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের অনেক একটা অবদান থাকে। কারণ পার্সোনাল ব্র্যান্ডিং সাথে যদি বিজনেসটাকে কানেক্ট করা যায়, তাহলে দেখা যায় যে এখানে একটা ট্রাস্ট বিল্ড হয়। হ্যাঁ, পার্সোনালিটির সাথে বিজনেসটাকে অ্যালাইন করা। সো তখন আমার কাছে মনে হয় যেটা আর কি, যে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের সাথে যদি বিজনেসটাকে অ্যালাইন করা যায়, তাহলে ওই বিজনেসকে স্কেল আপ করতে খুব বেশি একটা সময় হয় না। কারণ আমরা আমাদের সামনে যদি অনেকেই দেখি যে যারা পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কাজ করে, ওনাকে অনেক চিনে জানে, ওনার একটা ট্রাস্ট আছে সমাজে, বা ওনাকে অনেক চিনে, ওনার ফ্যান ফলোয়ার আছে। সো উনি যদি একটা প্রোডাক্ট কিংবা সার্ভিস নিয়ে যখন আসবে, তখন ওনার অডিয়েন্স বলেন ওটা নিতে আর খুব বেশি একটা সময় লাগবে না। সো দেখেন এখানে শুধুমাত্র প্রোডাক্টের ব্যাপার না, আরও অনেক কিছু আছে। অনেক কিছু কোন জায়গায় আছে, যেমন মনে করেন আপনাকে কেউ চেনে না, জানে না, কোনো কিছু নাই। ঠিক আছে, সো আপনার কোম্পানিতে যখন ইনভেস্টমেন্ট লাগবে, আপনি কিন্তু চাইলেই তখন ইনভেস্টমেন্ট পাবেন না সহজে। আবার আপনাকে কেউ চেনে জানে এবং ভালো জানে, আপনি ওই বিজনেসটার ব্যাপারে জানেন, এইটা যখন আপনি প্রুভ করতে পারবেন, তখন যেমন আপনার কাস্টমারের কাছে আপনি ট্রাস্টেড, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে আপনার ইনভেস্টর যারা বা আপনার বিজনেসে ইনভেস্টমেন্টের জন্য যখন আটকাবেন, তখন ওই জায়গাটাতেও কিন্তু আপনি ট্রাস্টেড। আপনাকে কিন্তু কেউ যখন ইনভেস্ট করবে, ইনভেস্ট করার জন্যও কিন্তু সে, কারণ দেখেন যখন কোনো একটা স্টার্ট আপ নতুন স্টার্ট হয়, তখন কিন্তু কেউ প্রোডাক্টের উপরে বেট ধরে না, বেট ধরে ফাউন্ডারের উপরে। সো ফাউন্ডারের উপরে যখন বেট ধরবে, তখন ওই ফাউন্ডারকে প্রুভ করতে হবে যে আম ক্যাপাবল। সো আপনি যদি এটা ক্যাপাবল কি না এটা প্রুভ না করতে পারেন, তাহলে কিন্তু আপনার হবে না। যার কারণে পার্সোনাল ব্র্যান্ডিং
মানে ডিফারেন্ট চ্যানেল হতে পারে, ডিফারেন্ট ওয়ে হতে পারে, আপনি কোন ওয়েতে পার্সোনাল ব্র্যান্ডিং করবেন। এখন আপনি মনে করেন যে একটা হতে পারে যে এখন অনলাইন বিভিন্ন চ্যানেলগুলোতে আপনি নিজের স্কিল জায়গাগুলো শেয়ার করলেন, একটা হইতে পারে আপনার যে ব্র্যান্ডে বা আপনার যে প্রোডাক্ট আছে বা সার্ভিস আছে হোয়াট এভার, ওইটা আপনি আপনার ফাউন্ডার লেড মার্কেটিং যেটাকে বলে, সো ওইভাবে আপনি আসতে পারেন, এসে আপনি মার্কেটিং করতে পারেন। আবার এমন হইতে পারে যে আপনার যে ইন্ডাস্ট্রি আছে ওই ইন্ডাস্ট্রির বিভিন্ন কমিউনিটি জায়গাগুলোতে আপনি গেলেন, গিয়ে নিজে আপনি আপনার স্কিলের জায়গাগুলো শেয়ার করলেন কমিউনিটি অন্য মানুষজনের সাথে, তখন আপনার স্কিলটা আপনি শোকেস করলেন, আপনার একটা ব্র্যান্ডিং ক্রিয়েট হলো। সো ডিফারেন্ট ফরম্যাটে কিন্তু আমরা আমাদের ব্র্যান্ডিং করতে পারি এবং যেইটার রিটার্ন আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা পাই। ওইটাই। আচ্ছা ভাই, তাহলে নতুন কেউ যদি আপনার ইন্ডাস্ট্রিতে আসতে চায় তাহলে ওনার ক্ষেত্রে মানে কোন কোন জিনিসগুলো করণীয় হতে পারে? আচ্ছা, সো দেখেন, আমরা যদি নিজেদের লাইফের কথাই চিন্তা করি, আমরা কিন্তু ইচ অ্যান্ড এভরিডে আমাদের নিজেদেরকে সেল করা লাগে, বিভিন্ন জায়গায় নিজেদেরকে কিন্তু সেলেবল আকারে প্রেজেন্ট করতে হয়। আপনি ফ্যামিলির কথা বলেন, বাইরে কারোর সাথে কথা বলার কথা বলেন, যেমন আজকে আপনার সাথে আমি কথা বলতেছি, আপনি যদি এটা চিন্তা না করতেন যে আমার সাথে কথা বললে আপনার অডিয়েন্সদের কোনো উপকার হবে কিংবা আমার কথা শুনলে আপনার কোনো উপকার হবে, তা না হলে কিন্তু আপনি আমাকে বলতেন না যে ভাই আসেন আমি কথা বলি। সেম ওয়েতে আমি যদি মনে না করতাম যে আপনার সাথে কথা বললে কোনো ইফেক্টিভ কথাবার্তা হবে না, আমি যদি আপনার ব্যাপারে না জানতাম যে আপনার কোনো ইফেক্টিভ কথাবার্তা হবে কি হবে না, তাহলে আপনি বললেই কিন্তু আমি আসতাম না। সো আপনি কিন্তু আমার কাছে যেমন সেল করছেন ঠিক তেমন হয়তো কোনো না কোনো ফরম্যাটে হয়তো আমি আপনার কাছে আমাকে সেল করছি। সো সেম জিনিসটা আমি বলবো যে যারা ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আসতে চায় কিংবা যেই কোনো জায়গাতেই কেউ যদি যাইতে চায়, সেই ক্ষেত্রে তাকে যেই ইন্ডাস্ট্রিতেই যাবে ওই ইন্ডাস্ট্রির ব্যাপারে ডিপ একটা অ্যানালাইসিস করতে হবে, ডিপ একটা আন্ডারস্ট্যান্ডিং নিতে হবে। তাকে আগে বোঝার চেষ্টা করতে হবে যে তার আসলে ওই জায়গাতে কাজ করার ইন্টারেস্ট আছে কিনা। তার যদি মনের ভেতরে ইন্টারেস্ট না থাকে, মনের বিরুদ্ধে গিয়ে কখনো কাজ করা যায় না। একটা ইম্পর্ট্যান্ট একটা যে বিষয় যেটা আমি শেয়ার করি নাই সেটা হচ্ছে যে আমি চুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছি, বাট ওইটা আমাকে টানে নাই, আমাকে বিজনেস, মার্কেটিং, সেলস এই জিনিসগুলো অনেক টানছে, যার কারণে আমি একদম টোটালি ওইটা কুইট করে ওই দিকে আমি টোটালি মুভ করে ফেলছি। এবং এইটা দিয়েই কিন্তু এখন রিজিকের মালিক তো আল্লাহ, এটা দিয়ে আমাকে দেখা যাচ্ছে যে কোনো না কোনো ওয়েতে এখন আমি চলতেছি বা এটা দিয়ে আমি করতেছি। তো নতুন কেউ যদি আসতে চায় সেক্ষেত্রে এটাই বলবো যে ইন্টারেস্টের যে জায়গাটা এটা যেন মাস্ট থাকে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মাইন্ডসেট রাখতে হবে। সে কোনো বিজনেসে আসুক কিংবা কোনো ডিজিটাল মার্কেটিং রিলেভেন্ট কোনো রকম কোনো সার্ভিস সেল করতে আসুক, হোয়াট এভার যেটাই করতে আসুক না কেন, ইন্টারেস্টের পাশাপাশি মাইন্ডসেটটা ইম্পর্টেন্ট। মাইন্ডসেটটা কেন ইম্পর্টেন্ট, যেটা বললাম আমরা কথার মাঝখানে, যে আমি আজকে শুরু করলাম কালকেই লাখ লাখ টাকা ইনকাম করে ফেলতেছি, এইটা দেখে কেউ যদি আসে তাহলে সে ভালো কিছু করতে পারবে না। তাকে একটা লং টার্ম প্ল্যান নিয়ে আসতে হবে যে আমি এটা শিখবো এবং এইভাবে করবো, এবং ইচ অ্যান্ড এভরিডে তার লার্নিংয়ের মধ্যে সময় দিতে হবে। যদি সময় না দেয় সেক্ষেত্রে সে তার সাথে অন্যান্য যারা আছে তাদের থেকে অনেক বেশি পিছিয়ে যাবে। কারণ এখন দেখেন আমরা এমন একটা জামানায় আছি, আমরা গ্লোবাল সিটিজেন বলা চলে, যে তার মতো যেমন আমি এখানে বসে মনে করেন যে ইউএসএ কিংবা ইউকের ক্লায়েন্টদের সাথে কাজ করতেছি, আপনি এখানে বসে ইউকের ক্লায়েন্টদের সাথে বেশিরভাগ কাজ করতেছেন। সো আপনাকে কিন্তু ইউকেতে গিয়ে বসে থেকে কাজ করা লাগতেছে না, তার মানে আপনাকেও কিন্তু নিজের স্কিলটা বা নিজের যোগ্যতাটা ওই স্ট্যান্ডার্ডে নিতে হবে যে ওইখানকার একটা পার্সনকে না দিয়ে কেন আমাকে দিবে। সো আপনাকে ওই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, নিজেকে ওই জায়গায় নিতে হবে, এবং নেওয়ার জন্য আপনাকে ওই অনুযায়ী কিন্তু কনসিস্টেন্সি আপনাকে মেনটেন করতে হবে আপনার লার্নিংয়ের উপরে, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে যে আপনার মাইন্ডসেট স্ট্রং রাখতে হবে যে আমি যদি কাজ না পাই বা শুরু করে যদি না হয় সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি আমার গোলটা রাখবো, তারপর দেখা যাবে যে আস্তে আস্তে হয়ে যাবে। আসলে অনেস্টলি যেটা আসলে, কারণ ডিপ নলেজ যদি আমরা না নিই তাহলে আমাদের পসিবল না। তো ভাই আপনার সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম, র্যান্ডম অনেক আলোচনা হলো, তো আশা করি অডিয়েন্সের অনেক বেশি হেল্প হবে বিষয়টা নিয়ে। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বিজনেস স্ট্র্যাটেজি বা ইমেল মার্কেটিং নিয়ে, তাহলে আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।